আপনি কি জানেন এই বস্তুটি ডায়মন্ড হতে পারত? মিনারেল, খনিজ, মিনারেল ওয়াটার সম্পর্কে আমরা অনেকই শুনেছি, কিন্তু আমরা কি কখনো মিনারেল বা খনিজ দেখেছি? এই যে চকচকে বস্তুগুলো দেখছেন, এগুলো প্রত্যেকটাই এক একটা করে মিনারেল। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর বেশিরভাগ মিনারেলই মাটির নিচে গঠিত হয়েছে। তাহলে আমরা এটা পেলাম কিভাবে? চকচকে যে পদার্থগুলো আছে মিনারেল, বেসিক্যালি এই মিনারেল জিনিসটা কি? মিনারেল আসলে বলতে আমরা যেটা বুঝি খনিজ। তো এটার জন্য আসলে 3 থেকে 4টা ক্রাইটেরিয়া থাকে, যেটা ফিল আপ করলে আমরা এটাকে মিনারেল বলতে পারি ইন মিনারোলজি। এর মধ্যে 1 নম্বর অবশ্যই এটা প্রাকৃতিকভাবে হতে হবে, অর্থাৎ আপনি ন্যাচারালি যদি কোনো ল্যাবে বানান সেটা মিনারেল হবে না। 2 নম্বর এটাকে কঠিন হতে হবে, সলিড, ইট শুড বি সলিড, মানে প্রত্যেকটা মিনারেলই এক একটা কঠিন পদার্থ হতে হবে। 3 নম্বর এটাকে আপনার অজৈব পদার্থ হতে হবে। অজৈব মিন্স ইনঅর্গানিক, কোনো জীবিত বস্তু থেকে এটা ফর্ম হওয়া যাবে না। আচ্ছা, এটা অজৈব বস্তু হতে হবে। এবং 4 নাম্বার হলো এটাকে একটা নির্দিষ্ট একটা রাসায়নিক গঠন থাকতে হবে, এ ডেফিনেট কেমিক্যাল স্ট্রাকচার, অর্থাৎ আপনার ন্যাচারালি অকারিং, সলিড, ইনঅর্গানিক আর ডেফিনেট কেমিক্যাল স্ট্রাকচার। এই 4টা জিনিস যদি ফিল আপ করে তাহলে এটাকে আমরা মিনারেল বলতে পারবো। আচ্ছা, আমরা সেটাকে মিনারেল বললাম, ঠিক আছে, কিন্তু এই যে মিনারেল ফরমেশনটা তৈরি হয়েছে, এই যে একটা গঠন তৈরি হয়েছে, এটা আসলে হতে এক্সাক্ট কত সময় লাগতে পারে? আসলে এই মিনারেল সবকটাই ফর্ম হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করেন শুরুতে ম্যাগমা থেকে, মানে আমরা মিনারেল ফরমেশনটা যদি চিন্তা করি, ম্যাগমা বলতে আগ্নেয়গিরির কথা বলছি। আগ্নেয়গিরি অ্যাকচুয়ালি মাটির নিচে, আমাদের পাথরের নিচে যে ক্রাস্ট মেন্টাল বলে যে আমাদের পৃথিবীর স্তর রয়েছে, সেখানে আমাদের আগ্নেয়গিরি যেটা বের হয়ে আসে, যতক্ষণ বের হচ্ছে না ভিতরে যে গলিত যেই রাসায়নিক পদার্থগুলো রয়েছে গরম উত্তপ্ত, এটাকে আমরা ম্যাগমা বলি। কিন্তু যখন আগ্নেয়গিরি দিয়ে এটা বের হয়ে আসে ওটাকে আমরা লাভা বলি। একই জিনিস, ভিতরে থাকলে ম্যাগমা, বাইরে আসলে লাভা। তো এই ম্যাগমার ভিতরে যে পদার্থগুলো রয়েছে এদের নির্দিষ্ট একটা হিমাঙ্ক আছে। যেমন হিমাঙ্ক কীরকম হতে পারে, ধরেন কারো কারোর জন্য হয়তো যে আমরা বুঝি যে হিমাঙ্ক হলো 0 ডিগ্রি, এটা পানির জন্য, কিন্তু কোনো কোনো আগ্নেয়গিরির জন্য হয়তো 70 ডিগ্রি সেলসিয়াসটাই তার হিমাঙ্ক। আচ্ছা, অর্থাৎ 70 ডিগ্রি সেলসিয়াস এসে শক্ত কঠিন পদার্থ হয়ে যাবে। 70 ডিগ্রিতে। আবার কোনো কোনোটা 100তেও হতে পারে, মানে এইটাই ওর জন্য হয়তো হিমাঙ্ক। বুঝতে পেরেছেন? তো ওই অনুযায়ী আগ্নেয়গিরির বা ওই ম্যাগমার কোনো কোনো পোর্শন, এক একটা পোর্শনে মিনারেলের জন্য, এটার এক একটা হিমাঙ্কের জন্য এক এক জায়গায় এক একভাবে এটা সলিড হবে, অর্থাৎ শক্ত হয়ে যাবে। তখন এক এক ধরনের মিনারেল আমরা পাবো। আচ্ছা, আবার একইভাবে সব জায়গায় একই ধরনের মিনারেল থাকবে না, কারণ একই ধরনের রাসায়নিক পদার্থ তো নাই। কোথাও ফসফরাস আছে, কোথাও সোডিয়াম আছে, কোথাও বেরিয়াম আছে। তো ওই অনুযায়ী আবার হিমাঙ্ক চেঞ্জ হচ্ছে। সব ক্রাইটেরিয়া মাথায় রেখেই দেখা যায় যে এক একটা মিনারেল ফর্ম করে। তো এটার জন্য অনেক ধরনের সায়েন্টিস্টরা অনেক ধরনের রিয়াকশন সিরিজ আছে, আমাদের বাওয়েন্স রিয়াকশন সিরিজ আছে, যেখানে দেখায় যে টেম্পারেচার চেঞ্জের সাথে সাথে কোন মিনারেলটা আগে ফর্ম করবে বা কোন মিনারেলটা পরে ফর্ম করবে। তো এইটা অনুযায়ী আমাদের মিনারেল অনেক রকম ভ্যারিয়েশন আমরা পাই, এত ধরনের মিনারেল। আচ্ছা, তো মিনারেলের কথা আসে, আরেকটা কথা আসলো, সেটা হচ্ছে আমরা যে জেমস্টোনের কথা বলি, মানে মূল্যবান পাথর যেগুলো বিভিন্ন জায়গায় বিক্রি হয় জেমস্টোন নামে। তো জেমস্টোনের সবচেয়ে মূল্যবান যেটাকে আমরা ধরছি সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড অবশ্যই, ঠিক আছে। তো ডায়মন্ড, আমি শুরুতেই হয়তো বলেছি যে এই পদার্থটার নাম, মানে এই মিনারেলটার নাম হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইট। এইটার ভবিষ্যৎ রূপ হচ্ছে মূলত ডায়মন্ড। ঠিক আছে, যদি এটা নির্দিষ্ট কন্ডিশনে নির্দিষ্ট কন্ডিশনে থাকতো তাহলে এইটাই ডায়মন্ড হতে পারতো। ঠিক আছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে, এই যে ডায়মন্ড, আমাদের অনেকেরই জানার আগ্রহ থেকে এই জিনিসটা জানতে চাওয়া যে ডায়মন্ড কি বাংলাদেশে পাওয়ার কোনো সম্ভাবনা আছে, বা বাংলাদেশে কি ওরকম কোনো স্ট্রাকচার আছে যে আমরা ভবিষ্যতে, আজ তো না, ডায়মন্ডে তো নির্দিষ্ট সময় আছে, এই সময়টা পর আমরা বাংলাদেশেও ডায়মন্ড পেতে পারি? আচ্ছা, সত্যি কথা বলতে এখন বাংলাদেশে ডায়মন্ড শুধু দোকানে পাওয়া যাবে, এছাড়া ন্যাচারালি অকারিং কোনো ডায়মন্ড আসলে সম্ভব না। কারণ আপনার ডায়মন্ড হতে গেলে সাধারণত 1 বিলিয়ন বছর লাগে। 1 বিলিয়ন বছর? 1 বিলিয়ন মানে 100 কোটি বছর। আচ্ছা, আমরা যে এখন ডায়মন্ড গুলো পাই আফ্রিকাতে বা বিভিন্ন দেশে যেখানে পাওয়া যাচ্ছে ডায়মন্ড গুলো, এগুলো তাহলে 1 বিলিয়ন বছর আগে ফর্ম করেছে? এরকম আপনি যে ডায়মন্ডটা ধরে আছেন এখন, দোকান থেকে কিনেন বা যেখান থেকে কিনেন, এটা হয়তো 1 বিলিয়ন বছর আগে এটা প্রসেসিং শুরু হয়েছিল। এর জন্য এটা এতটা এক্সপেন্সিভ, এতটা বেশি রেয়ার। আর এটা হওয়ার জন্য মূলত আগ্নেয় শিলা ভিত্তিক যে সকল বদ্বীপ বা বেসিনগুলো ফরমেশন হয়েছে, সেখান থেকে মূলত এই ডায়মন্ড ফরমেশনের জন্য স্পেসিফিক ক্রাইটেরিয়াটা ফিল আপ করে। তো
তো বাংলাদেশ কিন্তু মূলত রূপান্তরিত শিলা দিয়ে তৈরি একটা বদ্বীপ, মূলত যেহেতু আমাদের 22 থেকে 24 কিলোমিটার থিক একটা সেডিমেন্টারি রকের লেয়ার রয়েছে। তো এইখানে আসলে ডায়মন্ড হওয়ার মতো যে শর্তগুলা সেগুলো আসলে ফিল আপ করে না। সো এর জন্য আপনি ন্যাচারালি অকারিং ডায়মন্ড আপনি কখনোই মানে বাংলাদেশে পাবেন না। আর আমি আগেই বলেছি, যদি এমন কোনো টেকনোলজি আবিষ্কার হয় যে ওই একটা গ্রাফাইটকে আমি যদি ওই কন্ডিশনে ল্যাবে ক্রিয়েট করে দিতে পারি, তাহলে গ্রাফাইট থেকে এটা কিন্তু ডায়মন্ডে কনভার্ট হবে। বাট সেটা মিনারেলের যে ডেফিনেশন সেটাকে কিন্তু মানতেছে না, কারণ মিনারেল বলছে এটা ন্যাচারালি অকারিং হতে হবে। আপনি যখন এটা ল্যাবে বানাবেন, যদি বানায়ও ফেলেন, তাহলেও কিন্তু এটা অ্যাকচুয়ালি মিনারেল হবে না, বাট ইট ক্যান বি ডায়মন্ড অর রিজেম্বলস এ ডায়মন্ড। আচ্ছা, তো আমরা আরেকটা দিকে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে ডায়মন্ডের কথা আসলো, তো ডায়মন্ড বাংলাদেশে পাওয়া যাবে না, কারণ হচ্ছে বাংলাদেশের স্ট্রাকচারটা সাপোর্ট না, করে না, এটা সাপোর্ট করে না। সেক্ষেত্রে এখনো কি এমন কোনো জায়গা আছে পৃথিবীতে যে জায়গাটা যে প্রকাশিত হয়নি যে সেখানে ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা আছে? মানে ডায়মন্ড যে হবে একটা জায়গাতে ফরমেশন, যেমন পৃথিবীর বয়স আমরা এখন ধরছি, বিজ্ঞানীরা বলছে যে 4.6 বিলিয়ন ইয়ার্স। তার মানে ডায়মন্ডের যে ক্রাইটেরিয়া 100 মানে 1 বিলিয়ন পার হয়েছে, 4.6 বিলিয়ন। তার মানে আমরা অনেক জায়গাতেই তো ডায়মন্ডটা পেতে পারি। মানে এই জায়গাটা আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এই জায়গাতেই ডায়মন্ডটা পাওয়া যাচ্ছে? আচ্ছা, তো এটা আপনি অলরেডি বাংলাদেশে কিন্তু আরেকটা আসপেক্টও মিলতেছে না, কারণ বাংলাদেশ হয়েছে হয়তো 40 মিলিয়ন বছরের হ্যাঁ, পর। 40 মিলিয়ন। সো 40 মিলিয়ন ডায়মন্ড হওয়াটা খুবই আনলাইকলি। তো আর যেহেতু 1 বিলিয়ন মানে ডায়মন্ড অলরেডি যেগুলো হওয়ার সেগুলো হয়ে আছে, এবং আমরা সাবসারফেসে কোনো একটা মিনারেল আছে কি না এগুলো বিভিন্ন ভূতাত্ত্বিক গবেষণা করে বের করা হয়, সাইসমিক ওয়েভ বা অন্যান্য লগিং করে, এগুলো করে জানা যায় যে আমাদের মাটির নিচে কি আছে, না গিয়েও জানা যায়। তো ওই প্রসেসে আমরা অলরেডি এখন মোটামুটি জানি যে কোন কোন জায়গাগুলোতে ডায়মন্ড ফর্মেশন হতে পারে। খুবই হয়তো খুব কম জায়গায় আনএক্সপ্লোর্ড আছে ডায়মন্ডের, যেখানে হয়তো আমরা এখনো যাই নাই। তবে এমনটা না যেটা মানে আমরা একদমই বাদ দিয়ে দিতে পারি এটার পসিবিলিটি। হতে পারে যে এখন অনেক জায়গায় আছে যেখানে হয়তো ঠিকমতো আমাদের সার্ভে হয় নাই, যেখানে ডায়মন্ড মানে ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ওখানে বাট অলরেডি যেহেতু বুঝতে পারছেন এটা এত রেয়ার একটা, এত জেমস্টোন একটা, তো এটা খোঁজাখুঁজি অলরেডি হয়ে গেছে, অনেক ভালো মতোই খোঁজাখুঁজি হচ্ছে। মানে পৃথিবী ব্যাপী যেখানে ডায়মন্ড পাওয়ার সম্ভাবনা আছে অলরেডি সেখানে কাজ হচ্ছে। তার মানে এখন পৃথিবীতে যতটুকু ডায়মন্ড আছে, হ্যাঁ জি, মানে সেটা কি একদম ফিক্সড, আর নতুন করে পাওয়ার সম্ভাবনা খুবই কম বলতে পারেন ফিক্স, কারণ নতুন করে হতে গেলে আবার আমার 1 বিলিয়ন বছর বাঁচতে হবে এটা জানার জন্য যে নতুন ডায়মন্ড হলো নাকি। মিনারেল বা পাথর এগুলো তো সব আসলে পাথরের মতোই দেখতে, তাই না? তো একটা সহজ প্রশ্ন, সেটা হচ্ছে আমরা আসলে চিনবো কিভাবে এটাকে যে এটা একটা মিনারেল, এটা কি মিনারেল, এটাকে আমরা কিভাবে চিনবো? এটা চেনার উপায় আছে কোনো? অবশ্যই, প্রশ্নটা অনেক সহজ হলেও এটা চেনা খুবই কঠিন অনেক সময়। তো আসলে এত ধরনের মিনারেল থাকলেও আমরা শুধু কালার দেখে হয়তো দুই একটা আলাদা করতে পারি, বাট বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু ক্যারেক্টার আছে যেটা জাজ করে বলতে হয়, টেস্ট করে বলতে হয় যে এটা কোন মিনারেল। মানে এখানে কি কোনো অবশ্যই আছে, যেমন অনেক স্পেশাল প্রপার্টি থাকে অনেক মিনারেলে, যেমন ধরেন এটা হলো ম্যাগনেটাইট। সো নাম শুনে বুঝতে পারতেছেন এটা ম্যাগনেটিজম আছে, তো আমি যদি কোনো চুম্বক নেই ইট উইল অ্যাট্রাক্ট। সো এটা দেখে আমি বুঝতে পারলাম এটা হয়তো ম্যাগনেটাইট, কারণ এটা একটা স্পেশাল প্রপার্টি। আবার ধরেন যে আপনি যেটা গ্রাফাইট নিয়ে কথা বলতেছিলেন, এই গ্রাফাইট এটা কিন্তু পেন্সিলের শীষে আমাদের থাকে, মানে যে পেন্সিলের শীষে। তো আমি যদি এখানে লিখি, লেখার মতো পেন্সিলের মতো লেখা হবে, তো এটা একটি স্পেশাল প্রপার্টি। আবার ধরেন যে ক্যালসাইট, এটার নাম ক্যালসাইট। তো ক্যালসাইট হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আপনি দেন তাহলে বুদবুদ হবে। আচ্ছা, হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে এখানে বুদবুদ হবে, তার এফারভিসেন্স দিবে। আবার এটা যদি আপনি কোনো দাগের মধ্যে রাখেন, দেখেন আপনি 2টা দাগ দেখতে পাচ্ছেন। আচ্ছা, মানে এটা ভিতর দিয়ে রিফ্লেকশনটা, এটা 2টা দাগ দেখা যায়, তো এগুলোর স্পেশাল প্রপার্টি। আবার ধরেন পাইরাইট, এটা একটার ভিতরে আরেকটা দেখছেন ঢুকে আছে, এটাকে টুইনিং বলে। এরকম আবার ট্যাল্ক, ধরলেই মনে হচ্ছে খুব মোলায়েম পাউডারের মতো ট্যাল্ক, তো ফিল দেখে আপনি বুঝতে পারছেন। আবার কখনো কখনো দেখা যায় যে আমরা স্ক্র্যাচিং অ্যাবিলিটি দিয়ে বলতে পারি যে এটা কোন মিনারেল হতে পারে। স্ক্র্যাচিং বলতে কি নখ বা কোনো কিছু দিয়ে এরকম টান, যেমন ধরেন আমাদের নখ, ধরেন আমি নখের তলে আমি কোন একটা মানে নির্দিষ্ট ইউনিট তো লাগবে যে নখেরটা কত, আমি কিভাবে বুঝবো? তো এর জন্য একটা সায়েন্টিস্ট ছিল, ওনার নাম ছিল MOH। তো মোস হার্ডনেস স্কেল বলে একটা জিনিস আছে, ওইখানে 9টা মিনারেল এখানে রাখা আছে 1 থেকে 9। তো এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, 9টা রাখা হয়েছে কারণ 10 নাম্বারটা ডায়মন্ড, 10 নাম্বারটাই ডায়মন্ড, ওইটাকে রাখা ওইটা এখানে নাই। মানে ডায়মন্ডে আমরা কোনোভাবে স্ক্র্যাচ ফেলাতে পারবো না। ডায়মন্ডের সবচেয়ে হার্ডেস্ট মিনারেল বলে। সো দিস হার্ডনেস ইজ নট যে এটা কতটা বেশি শক্ত, ইটস দ্য অ্যাবিলিটি টু স্ক্র্যাচ। সো ট্যাল্ক সবকিছু স্ক্র্যাচ ফেলাতে পারবে, ডায়মন্ডে শুধুমাত্র ডায়মন্ড স্ক্র্যাচ ফেলাতে পারবে। সো যদি তার হার্ডনেস স্কেলটা সমান হয়,
তাহলে হয়তো সে তার উপরে স্ক্র্যাচ ফেলাতে পারে। যেমন কাঁচ, আমরা যে কাঁচ কাটে বলে যে হীরা দিয়ে কাঁচ কাটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হীরা দিয়ে বাট অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ কাঁচের হার্ডনেস হলো 6 বা 6.5 বা 7, কোয়ার্টজ এটা 7। হ্যাঁ, তো যদি 7 হয়, আমি যদি আরেকটা মানে গ্লাসও নেই যার হার্ডনেস হলো 7, ওইটা দিয়েও কাটা যাবে, মানে কাজকে কাজ দিয়ে কাঁচ দিয়ে কাটা যাবে। বা এর চেয়ে বড় কোরান্ডাম আছে যেটা ধরেন 9, টোপাজ আছে 8, এগুলো দিয়েও কাটা যাবে। বাট আমরা বলতে পারি যে এটা হীরা আনছি, বাট এটা হীরা হওয়াটা জরুরি না গ্লাস কাটার জন্য। আমাদের মোবাইলে যে আপনার স্ক্রিন প্রোটেক্টর থাকে, বা মোবাইলে যে স্ক্রিনটা ডিসপ্লে যেটা নষ্ট হয়ে যায় আর কি, ভেঙে যায়, এটাও কিন্তু গ্লাস। এটা হার্ডনেস কত? 6 বা 6.5। 6.5। এইখানে যদি আপনি সারাদিন এই চাকু দিয়ে যদি ঘষাঘষি করেন, কোনো স্ক্র্যাচ পড়বে না, কারণ চাকু বা মেটালের হার্ডনেস 5.5। আপনি নখ দিয়ে করেন, পড়বে না, কারণ নখের হার্ডনেস 2.5। কিন্তু আপনি বালি দিয়ে ঘষেন, বালি দিয়ে ঘষলে স্ক্র্যাচ পড়বে, কারণ বালির হার্ডনেস 7। সো আমরা যদি এই সিম্পল ম্যাটারগুলো বুঝি যে কোন মিনারেলের কত হার্ডনেস, এটাও কিন্তু আমার মিনারেলটাকে একটা দিকে নিয়ে যাবে যে হ্যাঁ এটা এই মিনারেল হতে পারে। সো আমার কালার হতে পারে, স্পেশাল প্রপার্টি হতে পারে, আমার লাইটে কেমন রিফ্লেকশন দিচ্ছে, যেমন এটা মেটালিক একটা রিফ্লেকশন দিচ্ছে, লাস্টার বলে এটাকে, হ্যাঁ, বা এটা ট্রান্সপারেন্সি কীরকম, এটা হার্ডনেস কীরকম, এই সব কিছু বিবেচনা করে আমরা একটা কনক্লুশনে যাই যেটা হয়তো এটা এই মিনারেল। আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে মিনারেল যে চেনার উপায়টা, এটা খুব সহজে আমরা এই ব্যাপারটাকে চিনতে পারবো যে এই প্রপার্টিস গুলো থাকলে, এই বৈশিষ্ট্য থাকলে এটা এই মিনারেলের আওতায় পড়বে। ওকে, ধন্যবাদ স্যার আমাদের মিনারেল নিয়ে আলোচনায়। ধন্যবাদ।